এখন আমরা ক্লাস 10 কোর্স থেকে 3.2 যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অঙ্কগুলি আছে এখানে এই 17 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এসেগুলিকে সলভ করব। এর আগে 6টি পার্টে আমরা 16 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তার মধ্যে পার্ট 1 এই চ্যাপ্টারে যে নিজে করে অঙ্কগুলি আছে সেগুলিকে সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের প্রথম অঙ্কটি আছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। এখানে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্তের কথা বলা হয়েছে যারা পরস্পরকে ছেদ করেছে। তো এখানে আমি দুটি 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মনে করো যে এই দুটি বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটি 10 সেমি। তো এখানে কেন্দ্র, এবার বলা হয়েছে যে তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। তো সাধারণ জ্যা বলতে আমাদের এমন একটি জ্যা অঙ্কন করতে হবে যে জ্যাটি উভয় বৃত্তের মধ্যেই থাকবে, তাহলে সেটি হলো সাধারণ। তো এখানে আমি ছেদবিন্দুর সঙ্গে মিলিয়ে দিয়েছি, এখানে একটি জ্যা অঙ্কিত হলো, তাহলে এই জ্যাটি আমাদের এই বৃত্তের হচ্ছে, এই বৃত্তের হচ্ছে। এবার বলা হয়েছে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। এক্ষেত্রে বৃত্ত দুটির যে কেন্দ্র, মানে এখানে এই বৃত্তের কেন্দ্র এটি, এই বৃত্তের কেন্দ্রটি, এই দুটির মধ্যে যে দূরত্ব সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এটিকে কিভাবে করব দেখো। প্রথমত এখানে আমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে যে দুটি বৃত্ত আছে এই দুটি বৃত্তের সমান ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এখানে 10 সেমি। তো এখানে মনে করো যে এটি 10 সেমি। আর বলা হচ্ছে যে সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। তো এক্ষেত্রে সাধারণ জ্যা বলতে এটি, তো এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। এক্ষেত্রে আমাদের এই যে দূরত্বটি এটিকে আমাদের নির্ণয় করতে হবে। এবার এখানে যেহেতু কোনো নাম দেওয়া নেই কোশ্চেনে, তার জন্য আমরা এখানে নিজেদের ইচ্ছা মতো নাম দেবো। তো এখানে আমি পি কিউ নাম দিচ্ছি, এখানে ছেদ বিন্দুটি এ বি নাম দিচ্ছি, আর এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, এখানে আমি এটিকে এম ধরছি। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে সলভ করব? প্রথমত এটি যেহেতু আমাদের শর্ট কোশ্চেন, তার জন্য আমরা ট্রাই করব যতটা সম্ভব শর্ট করে করার। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি এ হলো আমাদের এই বৃত্তটির ব্যাসার্ধ, আর এখানে এই এ কিউ হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধ। আর বলা হয়েছে যে উভয় বৃত্তের ব্যাসার্ধ সমান 10 সেমি। তো আমরা লিখব যে পি এ সমান এ কিউ সমান 10 সেমি। আর বলা হয়েছে যে এক্ষেত্রে এ বি হলো আমাদের এই দুটি বৃত্তের সাধারণ জ্যা। তো আমরা লিখব যে এ বি সমান 12 সেমি বৃত্ত দুটির সাধারণ জ্যা। এটি আমি ব্র্যাকেটে রাখছি যে এই বি এ হলো আমাদের এই দুটি বৃত্তের সাধারণ জ্যা। ঠিক আছে, এবার কথা হলো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটু যদি ভালো করে দেখি তাহলে এখানে দেখছি যে দুটি বৃত্তের কেন্দ্রের যে সংযোজক সরলরেখা অংশ এটি, এদের যে সাধারণ জ্যা এটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা কি জানি, যদি কখনো দুটি বৃত্তের কেন্দ্রের সংযোগ সরলরেখা অংশ বৃত্তটির সাধারণ জ্যাকে, মানে বৃত্ত দুটি সাধারণ জ্যাকে একটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই দুটি সরলরেখা অংশ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এক্ষেত্রে এ বি এটিকে যদি আমি সরলরেখাংশ ধরি তাহলে এটি এই পি কিউকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এক্ষেত্রে পি এম সমান এম কিউ হবে। আবার এক্ষেত্রে যদি আমি এই পি কিউকে সরলরেখাংশ ধরি এটি আমাদের এটিকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে সেক্ষেত্রে আমাদের এ এম সমান এম বি হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্ষেত্রে পি এম সমান এম কিউ এবং এ এম সমান এম বি। আর কারণ হিসাবে লিখে দেব যে আমরা জানি দুটি বৃত্তের কেন্দ্রের সংযোগ সরল রেখাংশ এবং বৃত্ত দুটির সাধারণ জ্যা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি লিখেছি, আমরা জানি দুটি বৃত্তের কেন্দ্রের সংযোগ সরলরেখাংশ এবং বৃত্ত দুটির সাধারণ জ্যা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এক্ষেত্রে এই সরলরেখাংশটি এটিকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এবার দেখো তার জন্য আমরা লিখেছি যে অতএব এখানে আমাদের যেহেতু উভয়কে সমদ্বিখণ্ডিত করবে তাহলে এখানে PM সমান MQ হচ্ছে, আবার এখানে AM সমান MB হচ্ছে।
এবার কথা হলো যে তাহলে এবার আমরা বলতে পারি যে যেহেতু আমাদের এ এম সমান এম বি আর পুরো এটির কথা বলা হয়েছিল যে সাধারণ যা হচ্ছে 12 সেমি, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এ এম সমান হবে আমাদের কত 12 এর অর্ধেক হচ্ছে 6 সেমি। ঠিক আছে, এবার আমরা যদি আরও একটু ভালো করে দেখি, দেখো এখানে আমাদের এই একটি ত্রিভুজ হচ্ছে আর এখানে এই একটি ত্রিভুজ হচ্ছে। এবার এই দুটি ত্রিভুজের মধ্যে এখানে এই কোণটি 90 ডিগ্রি, এখানে এই কোণটি 90 ডিগ্রি, তো তার জন্য এখানে আমরা যে কোনো একটি ত্রিভুজকে নিতে পারি। ঠিক আছে, এবার যদি আমি এখানে এই ত্রিভুজটাকে নিই, আমি এই ত্রিভুজ নিচ্ছি, মানে তোমাকে এই ত্রিভুজ নিতে হবে এমন কোনো কথা নেই, এক্ষেত্রে তোমরা এই ত্রিভুজটা নিতে পারো, মানে এক্ষেত্রে আমাদের যে কোনো একটি ত্রিভুজ ধরতে হবে। তো এখানে আমি এই ত্রিভুজটি ধরছি, মানে যেহেতু আমাদের এই সরলরেখা অংশটির দৈর্ঘ্য বের করতে হবে। এবার এখানে আমাদের এটির মান পেয়ে গেছি, এ এম সমান হচ্ছে 6 সেমি আর এখানে এটি হচ্ছে আমাদের 10 সেমি। আর এটি যেহেতু আমাদের 90 ডিগ্রি কোণ আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকে সেটি ওই অতিভুজ। তো এক্ষেত্রে আমাদের অতিভুজের দৈর্ঘ্য আছে আর এখানে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে আমরা অপর একটি বাহুর দৈর্ঘ্য আমরা নিশ্চয়ই বের করতে পারবো। পি এম লিখব যে পি এম সমান এক্ষেত্রে রুট পি এম সমান হচ্ছে এপি পি স্কয়ার মাইনাস এখানে এ এম তার স্কয়ার। এটি কেন করলাম, যদি কারো ডাউট থাকে তার জন্য এখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পি এম এটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ, তাই তো। এবার আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সূত্র হয় অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আর অতিভুজ বলতে এই সমকোণ যেটি হবে তার ঠিক বিপরীত পাশের বাহুটি হয় অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমাদের এপি হচ্ছে আমাদের অতিভুজ, তাই তো। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হবে ভূমি, তো ভূমি বলতে এই পিএম, তাহলে এখানে হচ্ছে পিএম স্কয়ার প্লাস উচ্চতা বলতে এ এম, তো এখানে এ এম স্কয়ার। এবার আমাদের এখানে বের করতে হবে পিএম, মানে এই পিএম এর মান। তাহলে এটিকে আমরা এইভাবে লিখতে পারি না যে পিএম স্কয়ার সমান, এটিকে যদি আমি এই সাইডে রাখি তাহলে এটি আমাদের সমান চিহ্নের এই সাইডে প্লাসে আছে, তাহলে এই সাইডের সঙ্গে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আগে থেকে আছে এ পি স্কয়ার, এবার এর সঙ্গে এটি মাইনাস হয়ে গেলে হচ্ছে আমাদের এ এম স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার আমাদের সমান চিহ্নের এই সাইডে এটি আছে স্কয়ার, তো স্কয়ারটিকে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে এই সাইডে গেলে আমাদের রুট হয়ে যাবে। তো তার জন্য আমাদের এটি হলো, দেখো আমি এখানে লিখেছি যে পিএম সমান এখানে রুট এ পি স্কয়ার মাইনাস এ এম স্কয়ার, এখানে এ পি স্কয়ার মাইনাস এ এম স্কয়ার। তো এতটা আমরা ডিটেলসে লিখবো না, আমরা জাস্ট এইভাবে সংক্ষেপে করব। এবার সমান এখানে এপি বলতে কত, এপি বলতে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে 10 তার স্কয়ার মাইনাস এ এম বলতে আমাদের এখানে এই অংশটুকু, তো এখানে আমরা দেখেছি যে এ এম সমান 6, তো এখানে 6 এর স্কয়ার সমান এখানে 10 এর স্কয়ার 10 10কে হচ্ছে 100 আর এখানে 6 এর স্কয়ার 6 6 36, তাহলে সমান 100 থেকে যদি 36কে মাইনাস করি 6 আছে কত হলে আমাদের এখানে 6 আছে কত হলে 10 হবে, 4 হাতে থাকে 1, 3 রেখে 4 আছে কত হলে 10 হবে, তাহলে হচ্ছে আমাদের 6 64। এবার এটিকে যদি বর্গমূল করি তাহলে হচ্ছে 8 8 64, তাই তো। তাহলে এখানে দেখছি যে পিএম এর দৈর্ঘ্য হলো আমাদের 8 সেমি। এবার আমাদের যেহেতু এম এই পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে এই পিএম যদি আমাদের 8 সেমি হয় তাহলে এর ডবল হবে এখানে পি কিউ, তাহলে আমরা বলতে পারি যে অতএব পি কিউ এটি সমান হবে 8 গুণ 2 সমান 16 সেমি। এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এই দুইয়ের দাগটি করব। তো দুইয়ের দাগে আছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি যা এর দৈর্ঘ্য নির্ণয় করি। তো এখানে আমাদের কি বলা আছে দেখো প্রথমত আমাদের একটি বৃত্তের কথা বলা আছে, তো এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, যেটি আমাদের বলা হয়েছে আমি ফার্স্ট এখানে অঙ্কন করে নিচ্ছি, তারপর আবার আমরা নিচে অঙ্কন করব। বলা হয়েছে যে একটি বৃত্তের কথা বলা আছে, তো আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করছি। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কথা বলা আছে, তো এখানে মনে করো যে আমি এখানে একটি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করলাম, এটি হলো বৃত্তের কেন্দ্র। বলা হয়েছে যে এক্ষেত্রে এবি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের যা, এক্ষেত্রে একটি হচ্ছে এবি আর একটি হচ্ছে এসি। দেখো দুটির মধ্যে এ আছে, মানে আমি যদি এখানে আমি এ বিন্দু ধরি তাহলে এখানে এবি আর এখানে এসি আমি অঙ্কন করতে পারি, তাই তো। এখানে আমাদের এই দুটি যা কিন্তু আমাদের সমান দৈর্ঘ্য, বলা হয়েছে যে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যা। তো এখানে যদি আমি বিকে রাখি, এখানে রাখছি সি। ঠিক আছে, যে এবি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্র, বৃত্তের এই যে কেন্দ্রটি এটি এবিসি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে অবস্থিত, মানে এখানে আমাদের এটি একটি ত্রিভুজ গঠিত হবে, এই ত্রিভুজের বাইরে আমাদের বৃত্তের কেন্দ্রটি অবস্থিত। এবার বলা হচ্ছে যে এবি সমান এসি, এক্ষেত্রে এবি সমান এসি সমান 6 সেমি, মানে এটি যদি 6 সেমি হয় এটিও আমাদের 6 সেমি।
তাহলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য, এক্ষেত্রে বিসি মানে এই যে জ্যাটি, এই জ্যাটির দৈর্ঘ্য কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটি আমরা কিভাবে করব, আমরা এই চিত্রটিকে এখানে আবার আমি অঙ্কন করে নিচ্ছি। তো এখানে আমি অঙ্কন করছি, এটি হচ্ছে কেন্দ্র, এখানে বি সি, এটিকে এ রাখছি, এখানে একটি অঙ্কন করে দিচ্ছি, ঠিক আছে। এটি হলো এটি কেন্দ্রের নাম দেওয়া নেই, তো কেন্দ্রের নাম আমি ও দিচ্ছি। এবার ও কেন্দ্র থেকে এই বিসি জ্যায়ের উপর আমরা লম্ব অঙ্কন করব, যেটি পুরো আমাদের এ পর্যন্ত চলে যাবে। তার কারণ হলো এ পর্যন্ত কেন যাবে, কারণ এখানে আমাদের যেহেতু এই এ বি আর এসি সমান, তার জন্য আমাদের এখানে এই পর্যন্তই চলে যাবে। এবার এটিকে আমরা কীভাবে সলভ করব, দেখো 2 দাগে প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রদত্ত তথ্য অনুযায়ী কি আমাদের এখানে এ বি আর এসি সমান, তো এ বি সমান এসি সমান 6 সেমি, এবং এক্ষেত্রে আমাদের এই যে ব্যাসার্ধ কত বলা হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ হলো 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাই না। তাহলে এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে 5 সেমি। তো এখানে আমরা লিখব যে এবং ও বি সমান, ও বি দেখো এটিও আমাদের ব্যাসার্ধ, আবার এটিও তো ব্যাসার্ধ। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপর পর্যন্ত যে দৈর্ঘ্যটি থাকে সেটি আমাদের ব্যাসার্ধ হয়। তাহলে এখানে আমাদের এ বি একটি ব্যাসার্ধ অঙ্কন করেছি, তো এটিও আমাদের ব্যাসার্ধ। তো ও এ সমান 5 সেমি, এটি আমাদের ব্যাসার্ধ। তো আমি এখানে ব্যাসার্ধ বলে লিখে নিই, ব্যাসার্ধ, ঠিক আছে। এবং আমাদের এখানে ও এ, এই ও এ লম্ব বিসি, এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, তো আমি এখানে নাম দিচ্ছি এম। ও এম লম্ব বিসি, অতএব এক্ষেত্রে এম বিসি এর মধ্য বিন্দু। এখন আমাদের এখানে মোট টোটাল ও এ, এই দৈর্ঘ্যটি আমাদের কত, এই দৈর্ঘ্যটি আমাদের, এটি যেহেতু 5 সেমি, এটি আমাদের 5 সেমি। এবার দেখো এখানে আমাদের কোনটি বের করতে হবে, এখানে আমাদের বিসি এই মানটি বের করতে হবে। তো এটিকে বের করার জন্য আমরা এখানে কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি প্রথমে একটু দেখে নিই। প্রথমত যদি মনে করো যে এখানে আমি এই দৈর্ঘ্যটি পেয়ে যাই, এখানে আমরা লিখে নিয়েছি যে ও এ, এই ও এ বিসি এর উপর লম্ব, তাহলে এম হচ্ছে মধ্যবিন্দু। তো এম যেহেতু মধ্যবিন্দু, এখানে যদি আমি বি এম বা এম সি যে কোনো একটির মান যদি পেয়ে যাই, সেটিকে 2 গুণ করলে আমরা পুরো মানটি পেয়ে যাব। তো এখানে এই মানটি আমরা কি করে পাবো, আমরা শুধু জানি এখানে যে এটি সমান আমাদের 5 সেমি, এখানে এটি আমাদের 5 সেমি হয়ে গেল। এবার এখানে আমাদের যদি আমি এই ত্রিভুজটি ধরি, তাহলে এই ত্রিভুজটি ধরলে আমাদের এখানে এটি পাচ্ছি, আর এখানে এই মানটুকু পাচ্ছি, এখানে আমাদের কিন্তু পুরো মানটি এখানে লাগছে না। আবার যদি এই ত্রিভুজ ধরি, তাহলে এক্ষেত্রে আমাদের কি পাচ্ছি, এখানে এই মানটি পাবো, আর এখানে এই মানটি পাবো, কারণ আমাদের এখানে এটি বলা হয়েছে 6 সেমি, এটি পাবো। এবার আমরা যদি এখানে এই দুটি ত্রিভুজের যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, দেখো মনে করো যে এই মানটি আমি এক্স ধরছি, কি বললাম, এই মানটি আমি এক্স ধরছি, তাহলে এই পুরো মানটি হচ্ছে আমাদের 5, এখান থেকে এইটুকু যদি আমি এক্স ধরি, তাহলে এটুকু আমাদের কত হবে, 5 মাইনাস এক্স হবে। তাহলে দেখো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই মানটি নির্দিষ্ট পাচ্ছি, আর এই মানটির একটি নির্দিষ্ট মান পাচ্ছি যার মধ্যে এক্স থাকবে। আবার এখানে যদি ধরি, তাহলে এখানে আমাদের এই মানটি নির্দিষ্ট পাচ্ছি, আর এখানে মানটি পাচ্ছি এক্সের মাধ্যমে। এবার আমাদের এখানে যে বাহুটি থাকছে, এটি তো আমাদের দুটির মধ্যেই আছে। এবার এখানে যখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই বাহুটির মান সমান যেটি বের করব, এখানে আমাদের সেই এটি সমান আরেকটি বের হবে। তাহলে এবার আমাদের এই দুটি সমান, এই দুটি করলে আমাদের এখানে এক্সের মান পেয়ে যাব। যখনই আমরা এক্সের মান পেয়ে যাব, তখন আমরা এটিকেও পেয়ে যাব। যদি কারো এখানে বুঝতে অসুবিধা হয়, কোনো ব্যাপার নেই, এখন যখন আমরা সলভ করবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমরা লিখব যে এখন প্রথমত ধরি যে এখানে এম এ এটি সমান এক্স সেমি, অতএব এক্ষেত্রে আমাদের ও এম সমান হবে কত, 5 মাইনাস এক্স সেমি, যেটি এখানে বললাম যেটি আমি এক্স ধরবো, তার জন্য এখানে এক্স ধরেছি, যে ধরি এখানে এম এ এটি সমান এক্স সেমি। এবার মোট টোটাল হচ্ছে আমাদের 5 সেমি, তাহলে এখানে ও এম এটি হবে 5-এর থেকে এক্সকে বাদ দিলে আমাদের এত সেমি। এবং এবার আমাদের এখানে এই বি এম ধরবো, ঠিক আছে, এখানে বি এম এটি সমান হবে কত, দেখো সরি এই লাইনটি আমি আরও একবার করছি। দেখো এখানে আমাদের এটি হচ্ছে কত, বি এম স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের এখানে বি ও স্কোয়ার মাইনাস এম ও স্কোয়ার, মানে এখানে আমাদের
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো এখানে তো আমি অতিভুজ নিইনি, এখানে আমি ভূমি স্কয়ার নিয়েছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে এই মানে অতিভুজ স্কয়ার আছে, অতিভুজের থেকে আমাদের এই উচ্চতাটি মাইনাস হবে, তো সেটি আমরা মাইনাস করেছি। তাহলে বা এখানে বি এম স্কয়ার ইকুয়াল টু বিও, তো বিও বলতে আমাদের কত 5, তাই তো এটি হচ্ছে 5 সেমি, তাহলে এখানে হচ্ছে 5-এর স্কয়ার মাইনাস ও এম, তো ও এম বলতে আমাদের এখানে 5 মাইনাস এক্স তার স্কয়ার, এটি হলো। এবং এবার আমরা এই ত্রিভুজটি ধরি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে একইভাবে এই বিএম স্কয়ার, বিএম তার স্কয়ার ইকুয়াল টু এখানে অতিভুজ, অতিভুজ বলতে আমাদের এখানে বি এ তার স্কয়ার মাইনাস এখানে এম এ তার স্কয়ার, বা এখানে বিএম স্কয়ার সমান বি এ বলতে আমাদের এখানে 6, তো 6-এর স্কয়ার মাইনাস এম বলতে এক্স, তা এক্সের স্কয়ার। এবার এখানে আমরা দেখছি যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটি আমরা কোথা থেকে পেলাম, এটি আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী করেছি, ঠিক আছে। এবার এখানে দেখছি যে এখানে আছে আমাদের বিএম স্কয়ার ইকুয়াল টু এটি, এখানে আছে বিএম স্কয়ার ইকুয়াল টু এটি। তো এই দুটি তো আমাদের এই বিএম আর বিএম যেহেতু একই, তাহলে এটি সমান যদি এটি হয় আর এটি সমান যদি এটি হয়, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান এটি। তাহলে আমরা এটিকে এইভাবে লিখব যে অতএব এক্ষেত্রে আমাদের 6 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 স্কয়ার মাইনাস এখানে 5 মাইনাস এক্স তার হোল স্কয়ার। এখানে আমাদের এটি সমান এটি বা লিখতে পারি, বা এটি সমান এটি লিখতে পারি, একই কথা, ঠিক আছে। তোমরা চাইলে এটিকে আগে দিতে পারো, এটিকে পরে দিতে পারো। 6 হচ্ছে 36 মাইনাস এক্স স্কয়ার এখানে ইকুয়াল টু এটি 5 5 25, এখানে আমাদের আছে 5 মাইনাস এক্স। তো আমরা এখানে এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার। তো আমরা কী জানি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি, যে এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হয় আমাদের এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়, তাই তো এই সূত্র হয়। তো এই সূত্র অনুযায়ী ফার্স্ট আমাদের এ স্কয়ার, তো এ স্কয়ার বলতে আমাদের কী হবে 5-এর স্কয়ার 5 5 হবে 25 মাইনাস 2ab, তো 2 করতে 2, এ বলতে আমাদের 5, তো 5 দুগুণ হবে 10 আর তার সঙ্গে এক্স, তাহলে হচ্ছে 10 তার এক্স প্লাস বি স্কয়ার, তো বি বলতে এক্স, তাহলে এক্স স্কয়ার, বা এখানে 36 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 25। এখানে ব্র্যাকেটটি যদি এবার আমরা তুলে দিই, এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে এটি হয়ে যাবে মাইনাস 25, মাইনাসে মাইনাসে এটি হয়ে যাবে প্লাস 10x, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এক্স স্কয়ার। বা এবার দেখো সমান চিহ্নের উভয় পাশে এখানে আমাদের মাইনাস এক্স স্কয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কয়ার আছে, তো এটি তো মাইনাস আছে, সমান চিহ্ন এই সাইডে প্লাস হয়ে যাবে, তখন তাহলে এর সঙ্গে এটি কেটে যাবে। তো আমরা এই দিকে না দিয়ে এভাবে কাটতে পারি। এবার এখানে আছে 25 আছে প্লাসে, এটি আছে মাইনাসে, তো এটি সমান চিহ্ন একই দিকে আছে, তাহলে এর সঙ্গে এটি কাটতে পারি। এবার আমাদের এখানে কি থাকছে প্লাস 10x থাকছে, এখানে মাইনাস 36 থাকছে, তাহলে এখানে এটিকে আমরা এইভাবে যদি করি, ঘুরিয়ে দিই যদি, তাহলে এখানে আমাদের হচ্ছে কত 10x ইকুয়াল টু 36, অথবা এক্ষেত্রে x ইকুয়াল টু আমাদের 36/10 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, যদি কেটে দিই তাহলে এটি সমান হচ্ছে আমাদের 3.6, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে অতএব x ইকুয়াল টু 3.6। কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমাদের এক্সের একটি নির্দিষ্ট মান পেয়ে গেছি। এবার এটিকে আমরা যদি এই 1 নং সমীকরণে বসাই বা এখানে 2 নং সমীকরণে বসাই, যে কোনো একটিতে বসি আমরা বিএম স্কয়ার, এই বিএম স্কয়ারে আমরা মানটি পেয়ে যাব। তো এখানে আমি লিখব যে এক্সের মান 2 নংটি একটু ছোটো আছে, তো আমি 2 নংয়ে লিখব যে 2 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই এখানে বিএম স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার মাইনাস এক্স। তো এক্স বলতে তো আমি 2 নং সমীকরণে বসাবো, তো এক্স ইকুয়াল টু হচ্ছে 3.6 তার স্কয়ার, বা এখানে আমাদের বিএম, এবার সমান চিহ্নের এই সাইডে এটি আছে আমাদের স্কয়ার, তো এটি আমাদের এই সাইডে নিয়ে যায় রুট হিসাবে, 6 6 হচ্ছে 36 মাইনাস এখানে হচ্ছে 3.6 তার স্কয়ার। তো 3.6কে যদি স্কয়ার করি, মানে এর সঙ্গে যদি এটিকে আমরা গুণ করে দিই, তাহলে 6 6 36, 36-এর 6, এখানে হচ্ছে 1, তাহলে এটি হচ্ছে আমাদের কত 12 9 6, কিন্তু এটি আমাদের দুটির আগে পয়েন্ট আছে, তো এখানে আমাদের পয়েন্ট বসে যাবে, এখানে পয়েন্ট। এবার বা এখানে বিএম ইকুয়াল টু এটিকে যদি আমরা মাইনাস করি, দেখো 2, তাই তো।
তাহলে এটি সমান হচ্ছে আমাদের 23.04। এটি হলো আমাদের, এর থেকে এটি মাইনাস করলে। এবার এটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে অতএব BM এটি সমান, যদি আমরা এই 23.04কে যদি বর্গমূল করি, আমি তোমাদের এখানে বর্গমূলটা করে দেখাচ্ছি। এখানে 23.04 এটিকে যদি বর্গমূল করি তাহলে হচ্ছে 4 বার যাবে না, 4 4 হচ্ছে 16, 6 কত হলে 13 হবে, 6 7 8 9 10 11 12 13, মানে হচ্ছে এখানে 7, আর থেকে 1 1 2, আর এখানে আমাদের দুটি করে ধরতে হয়, দুটি করে নামাতে হয়। তো এখানে 04 পয়েন্টের পরের অঙ্ক নামাচ্ছি, তো 0 এখানে তুলে দেবো। এখানে জানিয়েছে তার ডবল নেব, 4 ডবল 8, এখানে কত নেব জানি না, তার জন্য এটি যদি ছেড়ে দিই তো 8 আমাদের এখানে 70-এর মধ্যে কতবার যায়, 5 7 8 56, 8 8 64, 8 9 72, 9 বার বেশি যাবে, 8 বার দিই, 8 দিলে এখানে আমাদের 8। এবার আমরা ধরি পুরোটা, 8 8 64 4, হাতে থাকে 6, আর এখানে 8 8 64 65 66 67 68 69 70, মানে এখানে হচ্ছে 4.8। তো এটি হলো আমাদের এখানে 4.8। তো এখানে আমরা দেখছি যে আমাদের এটি BM এটি সমান 4.8 হলো। তো আমরা এখানে কি দেখেছি যে BM হলো আমাদের BC এর অর্ধেক। তাহলে BC এর অর্ধেক যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে BC সমান কত হবে, এখানে এটির সঙ্গে 2 গুণ করলে আমরা BC পেয়ে যাব। তো আমি এখানে সংক্ষেপে করে দিচ্ছি একটু ছোট করে, ঠিক আছে। এখানে অতএব BC সমান, এখানে BC সমান 4.8 ইন্টু 2 সমান, কারণ এই BMকে ডবল করলে এটি হবে, তো 8 দুগুণ 16, 16 6, হাতে থাকে 1, আর এখানে 4 দুগুণ 8 আর 1 9, তাহলে এখানে হচ্ছে 9.6 সেমি। তাহলে অ্যান্সারটি হবে যে BC সমান 9.6 সেমি। তোমরা তোমাদের খাতায় একটু ক্লিয়ার করে লিখে নিও, ঠিক আছে। এটি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি আমাদের হবে BC সমান 9.6 সেমি। তাহলে এটি কী করে এলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের এটি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের অবশ্যই বলে দেবো। এবার আমরা এখানে এই 3-এর দাগটি করব। তো 3-এর দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ A ও B সমান 60 ডিগ্রি এবং CD সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। এখানে আমাদের কি বলা আছে আমরা একটু বুঝে নিই। দেখো, প্রথমত বলা আছে যে ও কেন্দ্র একটি বৃত্তের কথা বলা আছে। তো আমি এখানে ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করছি, ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করছি। বলা আছে যে এক্ষেত্রে AB আর CD যা দুটির দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে দুটি যা, আমি দুটি আলাদা আলাদা যা অঙ্কন করছি, একটি হলো AB আর একটি হলো CD। বলা আছে যে যা দুটির দৈর্ঘ্য সমান। এবার বলা আছে যে A ও B মানে আমাদের এখানে যুক্ত করতে হবে। তাহলে A ও B এই কোণটি যদি আমাদের 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে CD, এই যদি CD এর দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ মানে যদি আমরা OA বা OB যে কোনো একটি মান বের করতে পারি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। তো সেটি কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। এবার একটি জিনিস দেখো, এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে AB আর CD এই দুটি আমাদের আলাদা যা, কিন্তু এখানে এই AB আর CD দুটোই আমাদের সমান, তাহলে এটিকে আমরা এইভাবে করতে পারি যে প্রদত্ত তথ্য অনুযায়ী এখানে AB সমান CD সমান 6 সেমি, কোণ A ও B সমান 60 ডিগ্রি। এবার এখানে আমাদের এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করার জন্য এখানে আমাদের একটি লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে জ্যাটি, জ্যার উপর আমাদের একটি লম্ব অঙ্কন করতে হবে। তো আমি এখানে একটি নাম দিচ্ছি P। তো এখানে আমি লিখব যে OP লম্ব AB। অতএব এক্ষেত্রে কোণ হবে আমাদের, অতএব এক্ষেত্রে আমরা POB এটিকে বলতে পারি যে অতএব POB এটি সমান হবে আমাদের 30 ডিগ্রি। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে OP কোণ AOB এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। অতএব এক্ষেত্রে আমাদের AOB এটি যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা যখন এই লম্বটি অঙ্কন করলাম, এখানে আমাদের এটি হয়ে যাবে কি, এটি হয়ে যাবে 30 ডিগ্রি, ঠিক আছে। এখন ত্রিভুজ OPB এর দেখো, এখানে আমরা যেহেতু লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে, OP যেহেতু AB এর ওপর লম্ব অঙ্কন করেছি, তাহলে এখানে আমাদের এই যে কোণটি হয়েছে, এই কোণ কত হয়েছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, এখানে আমাদের এটি হচ্ছে কত 30 ডিগ্রি, আর এটি হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই কোণটি কত, তাহলে আমরা বলতে পারি যে এর এখানে PBO, এখানে এই
PBO এই কোণটি সমান হবে 180 মাইনাস এখানে 90 প্লাস 30, তাই তো? কি বললাম দেখো, OPB এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের মোট টোটাল এটি ছিল 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে যখন আমরা সমদ্বিখণ্ড করলাম এই OP বাহু দ্বারা, তাহলে এক্ষেত্রে আমাদের এটি অর্ধেক হলো, মানে 30 ডিগ্রি হলো। এবার এটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এখানে যেহেতু এটি লম্ব তাহলে এটি হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের মোট টোটাল মান হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা এখানে এই 90 আর এই 30 এইটিকে যদি বাদ দিই তাহলে এই কোণটি পেয়ে যাব। তার জন্য আমরা এখানে লিখেছি যে PBO এই যে কোণটি, এই কোণটির মান হবে 180 থেকে এটিকে মাইনাস করলে সমান 180 মাইনাস এটি হচ্ছে আমাদের 0, 9, 10, 11, 12, তাহলে সমান হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখছি যে এই কোণটির মান হলো আমাদের 60 ডিগ্রি। একইভাবে আমাদের এখানে এই কোণটির মানও আমাদের কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে একইভাবে কোণ PAO সমান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, PAO এটি হবে 60 ডিগ্রি, কারণ এটি আমাদের 90 ডিগ্রি, এটি 30 ডিগ্রি, তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি। এখন ত্রিভুজ AOB এই যে পুরো ত্রিভুজটি, এই ত্রিভুজের এটি আমরা পেয়েছি 60 ডিগ্রি, এটি পেয়েছি 60 ডিগ্রি, আর এই কোণটি মোট টোটাল কত ছিল আমাদের? 60 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে এর তিনটি কোণ কোণ A সমান কোণ B সমান কোণ C সমান 60 ডিগ্রি। অতএব এর তিনটি বাহু সমান। অতএব ত্রিভুজ AOB একটি সমবাহু ত্রিভুজ। এবার যখনই এই ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল, তো আমরা পেয়েছি যে AB সমান 6 সেমি। তাহলে এক্ষেত্রে আমাদের এই বাহুটি আর এই বাহুটি, এই দুটি আমাদের 6 সেমি করে হবে, তাই তো? এটি যদি 6 সেমি হয় তাহলে এটি আমাদের 6 সেমি হবে। তাহলে আমরা বলবো যে অতএব ত্রিভুজটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে এই IV মানে চার দেখি করব। তো এখানে আছে ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর P যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং OP সমান 3 সেমি হলে P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তার নির্ণয় করি। এখানে আমাদের কি বলা হয়েছে আমরা একটু বুঝে নিই। দেখো, বলা আছে যে ও কেন্দ্র একটি বৃত্তের কথা বলা আছে। তো মনে করো যে এটি আমাদের ও কেন্দ্র একটি বৃত্ত, ও কেন্দ্র বৃত্তের ভিতর P যে কোনো একটি বিন্দু। মনে করো যে এখানে আমি P যে কোনো একটি বিন্দু নিয়েছি, P যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো মনে করো যে এখানে আমি একটি বৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করছি, এটি হলো 5 সেমি। ঠিক আছে, এবং OP এখানে এই যে বিন্দুটি আর কেন্দ্রটি এই পর্যন্ত হচ্ছে 3 সেমি হলে P বিন্দুগামী যে জ্যাটি, এক্ষেত্রে P বিন্দুগামী যে আমাদের জ্যাটি হবে, এই যে জ্যাটি, এই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম কত? ন্যূনতম মানে সব থেকে ছোট কত হতে পারে সেটি আমাদের বের করতে হবে। এক্ষেত্রে বড় হতে পারে, মানে এখানে আমরা যেটি বের করব সেটি সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটি বের করব। এখানে আমাদের বড় হতে পারে, যেহেতু ন্যূনতম বলা হয়েছে তার জন্য আমরা ছোট দৈর্ঘ্যটি বের করব। কত বড় হতে পারে সেটি কিন্তু আমরা বের করব না। ঠিক আছে, দেখো এক্ষেত্রে দৈর্ঘ্যটি আমাদের এরূপ হতে পারে, এক্ষেত্রে দৈর্ঘ্যটি আমাদের এরূপ হতে পারে, এক্ষেত্রে দৈর্ঘ্যটি আমাদের এরূপ হতে পারে, আবার দৈর্ঘ্যটি আমাদের এরূপ হতে পারে। তো এই দৈর্ঘ্যগুলি আমরা বের করব না, এক্ষেত্রে আমরা এই দৈর্ঘ্যটি বের করব। মানে যেখানে আমাদের P হবে এই জ্যাটির মধ্যবিন্দু, সেই জ্যাটির দৈর্ঘ্য আমরা বের করব। ন্যূনতম কথা বলা হলে সবসময় জানবে যে সেটি আমাদের সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্যটি বের করার কথা বলা হয়েছে। তো এই চিত্রটি আমি এখানে আরেকবার অঙ্কন করে নিচ্ছি। এখানে ও এটি হচ্ছে P, এটি 5 সেমি, এটি 3 সেমি। এখানে আমাদের এই নাম দেওয়া নেই, তো আমি এখানে নাম দিই AB। ঠিক আছে, AB ধরছি জ্যাটি, আর এখানে আমাদের এই OP দৈর্ঘ্য এটি। P আমাদের একটি বিন্দু বৃত্তের ভেতর, তো এটিকে আমরা এইভাবে করব। P বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য হবে যে জ্যাটি, যে P বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য হবে সেটি
ও পি এর উপর লম্বভাবে অবস্থান করবে। অতএব এক্ষেত্রে ওপি লম্ব এবি এবং পি এবি এর মধ্য বিন্দু। অতএব এক্ষেত্রে এপি সমান হবে আমাদের এখানে এই এপি সমান হবে এ ও স্কয়ার মাইনাস ওপি স্কয়ার সমান, এটা আমি করে নিই, তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটি আমি ক্লিয়ার করে পরে বলে দিচ্ছি, মানে এটি করার পরে। এখানে ও এর সমান হচ্ছে 5 স্কয়ার, এখানে ওপি হচ্ছে 3 স্কয়ার সমান, এখানে 5 × 5 = 25, 3 × 9, এখানে 25 থেকে 9কে বাদ দিলে 16 সমান 4 × 4 হচ্ছে 16, তাহলে এখানে সমান 4 × 4 হচ্ছে 16, তাহলে এখানে 4 সেমি। অতএব এক্ষেত্রে এবি সমান হবে 4 × 2 পি এবি এর মধ্যবিন্দু, তাহলে এটি সমান হচ্ছে 4 × 2 = 8। অতএব এক্ষেত্রে জ্যাটির দৈর্ঘ্য হবে 8 সেমি। এটি আমি কেন করলাম এবার আমি তোমাদের ডিটেলসে বলছি। দেখো এখানে আমি কি বলেছি যে এক্ষেত্রে পি বিন্দুগামী আমাদের অসংখ্য জ্যা হতে পারে, কিন্তু এখানে আমরা এটি কেন নিয়েছি, যেহেতু বলা আছে ন্যূনতম, তার মানে আমাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্যটি নিতে হবে। এবার আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর দৈর্ঘ্য, কোন জ্যাটির দৈর্ঘ্য আমাদের সব থেকে ছোট হবে, যে জ্যাটি আমাদের বৃত্তের কেন্দ্র থেকে তার উপর লম্বভাবে অবস্থান করবে। এবার কি বললাম আরও একবার বলি, কোনো একটি বৃত্তের কেন্দ্র থেকে সব থেকে ক্ষুদ্রতম যে জ্যাটি হবে সেই জ্যাটি তার মধ্যে যে দূরত্বটি এটি আমাদের লম্বভাবে অবস্থান করবে। তো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে ন্যূনতম দৈর্ঘ্যটির কথা বলা হয়েছে, তো তার জন্য আমাদের এখানে এই যে জ্যাটি হবে এই জ্যাটি আমাদের দৈর্ঘ্য হবে সব থেকে ক্ষুদ্রতম। এক্ষেত্রে যদি আমি এইভাবে এই জ্যাট অঙ্কন করি বা এইভাবে কোনো জ্যা অঙ্কন করি, তাহলে এটি আমাদের এই বিন্দুতে যাবে ঠিকই, কিন্তু এটি কিন্তু আমাদের এই বিন্দুর উপর আমাদের এটি লম্বভাবে অবস্থান করবে না, ঠিক আছে? আর এটি লম্বভাবে অবস্থান করবে না, আর যেহেতু লম্বভাবে অবস্থান করবে না তার জন্য এই দৈর্ঘ্যটি আমরা নিতে পারবো না, আর সেই কারণে আমাদের বলা হয়েছে যে ন্যূনতম দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। এবার কথা হলো যে যেহেতু এখানে লম্বভাবে অবস্থান করছে, তাহলে এখানে আমাদের এটি মধ্যবিন্দু। এবার মধ্যবিন্দু হলে এখানে এই কোণটি হবে 90 ডিগ্রি, এখানে এই কোণটি হবে 90 ডিগ্রি। যখনই 90 ডিগ্রি হয়ে গেল তাহলে এখানে আমাদের একটি ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে। এবার এই ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো এখানে আমরা ভূমি পেয়ে যাচ্ছি, মানে পিথাগোরাসের উপপাদ্য ধরে আমরা এখানে ভূমি পেয়ে যাচ্ছি যে এপির মান 4 সেমি। এবার পি যেহেতু আমাদের ওপি যেহেতু এবি এর উপর লম্ব, মানে পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এটি যদি আমাদের 4 হয় তাহলে এটি আমাদের 4 হবে, 4 আর 4 হয়ে গেল আমাদের 8। এটি কি করে করা হলো এবার নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। এবার আমরা এই ভি মানে 5 দাগটি সলভ করব। তো এখানে আছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে আমাদের পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের কথা বলা আছে যারা এ ও বি বিন্দুতে ছেদ করবে। তো মনে করো যে এখানে আমি এই একটি বৃত্ত অঙ্কন করছি আর এখানে এই একটি বৃত্ত অঙ্কন করছি। এক্ষেত্রে আমাদের দুটি বৃত্ত সমান কিনা সেটি কিন্তু বলা হয়নি, দুটি সমানও হতে পারে অসমান হতে পারে। তো আমি এখানে পি আর কিউ, এখানে পি এখানে কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করলাম যারা পরস্পরকে এ আর বি, তো আমি এখানে এ লিখছি এখানে বি লিখছি, যে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, পি কিউ এর সমান্তরাল সরলরেখা মানে পি কিউকে এবার আমরা যুক্ত করব। এবার এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এই বৃত্ত দুটিকে যথাক্রমে সি আর ডি বিন্দুতে ছেদ করবে। তো এখানে আমি এইভাবে অঙ্কন করে দিলাম যে এ বিন্দু দিয়ে একটি সমান্তরাল এই পি কিউ এর সমান্তরাল সরলরেখা যেটিকে এই সি আর ডি বিন্দুতে ছেদ করছে। এবার বলা আছে যে পি কিউ সমান 5 সেমি হলে এক্ষেত্রে এই পি কিউ এটি যদি আমাদের 5 সেমি হয় তাহলে সিডি, এই যে সিডি এর দৈর্ঘ্য কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের এটি হলো 5 দাগে, তাই তো। তো আমরা লিখব প্রদত্ত তথ্য
যাই। প্রদত্ত তথ্য অনুযায়ী এখানে আমাদের এখানে বলা হয়েছে যে পি কিউ এর সমান্তরাল হচ্ছে সিডি। তো আমরা লিখব যে পি কিউ এর সমান্তরাল, সমান্তরাল চিহ্ন আমরা এইভাবে দিই, তাই তো, পি কিউ সমান্তরাল সিডি, এবং এখানে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটির যা এখানে সি এ ও এডি। এডি কেন লিখেছি দেখো, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটির যা সি ও এডি, মানে আমরা যদি একটু ভালো করে দেখি, প্রথম আমি পি লিখেছি, তো এখানে পি বিন্দুর এই পি কেন্দ্রটি যে বৃত্তের আছে তার জ্যাটি আমি আগে লিখেছি যে এখানে সি এ, আর এখানে পরে এখানে কিউ লিখেছি, তো কিউ এর জ্যাটি যেটি আছে সেটি আমি পরে লিখেছি। মানে এখানে বলা হয়েছে যে এ বিন্দু দিয়ে আমাদের এখানে এই পি কিউ এর সমান্তরাল করে একটি সরলরেখাংশ অঙ্কন করতে হবে যেটি এই দুটি বৃত্তকে ছেদ করবে। তো আমরা যদি চিত্রটিকে একটু ভালো করে দেখি, এখানে আমাদের যেহেতু এই যে সিএ এই সরলরেখাংশটি এই পি বিন্দু দুটি বৃত্তের ওপর দুটি জায়গা ছেদ করেছে। তো আমরা কি জানি, কোনো একটি বৃত্তের যদি একটি সরলরেখাংশ বৃত্তের ওপর দুটি জায়গা ছেদ করে দেয় তাহলে এটি আমাদের একটি জ্যা হয়। তাহলে এক্ষেত্রে সিএ হলো আমাদের জ্যা, আর এটি হলো পি কেন্দ্রের মানে পি কেন্দ্র বৃত্তের একটি জ্যা। একইভাবে কিউ কেন্দ্র বৃত্তের এখানে এডি হলো একটি জ্যা। ঠিক আছে, তার জন্য লিখে যে পি কিউ সমান্তরাল সিডি, এখানে পি কিউ সমান্তরাল সিডি এবং পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের যা হচ্ছে আমাদের এই সিএ এবং এডি। এবং এবার আমরা যদি এখানে এই সিএ আর এডি এর উপর যদি আমরা পি আর কিউ বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করি তাহলে কি হবে দেখো, এখানে যদি আমি লম্ব অঙ্কন করি, এখানে একটি বিন্দুতে ছেদ করছে, তো আমি এখানে এম আর এন নাম দিচ্ছি। তো আমি লিখবো যে এবং এখানে পি এম লম্ব সিএ ও কিউ এন লম্ব এডি অঙ্কন করা হলো। অতএব এক্ষেত্রে আমাদের এমপি সমান্তরাল হয়ে গেল এন কিউ। ঠিক আছে, দেখো আমাদের এখানে সিডি তো একই মাত্র সরলরেখা, মানে একটি মাত্র সরলরেখা। এবার আমরা কি জানি যে কোনো একটি সরলরেখাংশের ওপর যদি আমরা দুটি লম্ব অঙ্কন করি তাহলে এক্ষেত্রে এই দুটি আমাদের পরস্পর কি হবে, সমান্তরাল হবে। সমান্তরাল কথার অর্থ হলো যখন কোনো দুটি সরলরেখাংশ পরস্পর থেকে সমান ডিস্টেন্স বজায় রেখে একইভাবে চলতে থাকে, এরা যত দূরই চলুক না কেন কখনোই পরস্পরকে ছেদ করবে না। এক্ষেত্রে আমাদের এই দুটি হয় পরস্পরের সমান্তরাল। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এই সিডি একটি মাত্র সরলরেখা, এবার এখানে আমাদের এর উপরে এখানে লম্ব অঙ্কন করা আছে, এখানেও লম্ব অঙ্কন করা আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এই দুটি কি হচ্ছে, পরস্পর সমান্তরাল হচ্ছে। তাহলে এবার আমরা কি দেখছি, এখানে প্রদত্ত তথ্য অনুযায়ী আমাদের এটির সঙ্গে এটি সমান্তরাল, এই সিডির সঙ্গে এই পি কিউ সমান্তরাল, আবার এখানে অঙ্কন অনুযায়ী এটির সঙ্গে এটি সমান্তরাল। তাহলে এখন আমাদের এম পি কিউ এন এটি আমাদের একটি আয়তাকার ক্ষেত্র, যে আয়তাকার ক্ষেত্রের এই বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান্তরাল। আমরা বলতে পারি যে এখন এম পি কিউ এন চতুর্ভুজের এমপি কিউ এন চতুর্ভুজের এখানে এমপি সমান্তরাল এন কিউ এবং এখানে দেখো এখানে পি কিউর সঙ্গে আমরা সিডিকে সমান্তরাল লিখেছি, কিন্তু পি কিউর সঙ্গে আমরা সিডিকে সমান্তরাল বলবো না, এখানে এম এন সমান্তরাল বলবো, কারণ এখানে এই সিডি আর এম এন একই সরলরেখাংশ, তার জন্য আমরা এই অংশটুকু ধরবো। ঠিক আছে, এবং পি কিউ সমান্তরাল এম এন। অতএব এক্ষেত্রে এম পি কিউ এন একটি আয়তক্ষেত্র। আবার দেখো এখানে পি বিন্দু থেকে যেহেতু আমাদের এই সিএ এর উপর যেহেতু লম্ব অঙ্কন করা আছে, তাহলে এম হচ্ছে আমাদের এই সিএ এর মধ্যবিন্দু, তাই তো। আর এখানে এই কিউ বিন্দু থেকে যেহেতু এডি এর উপর আমাদের লম্ব অঙ্কন করা আছে, তাহলে এন হচ্ছে আমাদের এই এডি এর মধ্যবিন্দু। তো আমরা লিখব যে আবার পি এম লম্ব সিএ, অতএব এক্ষেত্রে এম সিএ এর মধ্যবিন্দু এবং এ এম সমান হচ্ছে হাফ সিএ। ঠিক আছে, এ এম সমান হচ্ছে হাফ সিএ। আর এবং আমি চিত্রটি এখানে আরও একবার অঙ্কন করে নিচ্ছি, তোমাদের দেখলে বুঝতে সুবিধা হবে।
এ বি, এটি হচ্ছে আমাদের পি কিউ, এটি যুক্ত করলাম এখানে এ বিন্দু দিয়ে যে অঙ্কন করছি, এটি হচ্ছে আমাদের সি, এটি হলো ডি, এটি হচ্ছে এম, এটি হলো এন। ঠিক আছে, একই চিত্র এখানে যে চিত্র অঙ্কন করেছি সেই সেম চিত্র এখানে অঙ্কন করে নিয়েছি। এবং একইভাবে আমরা পিএম, এই পিএম সিএ এর উপর লম্ব অঙ্কন করে মানে লম্ব এটিকে লিখেছি। এবার আমরা এখানে কিউএন এবং কিউএন লম্ব এখানে এডি, অতএব এক্ষেত্রে এন এডি এর মধ্য বিন্দু, অতএব এক্ষেত্রে এএন সমান হবে এখানে হাফ এডি। ঠিক আছে, এখন পি কিউ সমান এম এন সমান, দেখো এখানে যেহেতু আমরা আগেই প্রমাণ করে নিয়েছি যে এখানে আমাদের এই যে মানে চতুর্ভুজটি এটি আমাদের একটি আয়তাকার ক্ষেত্র, তাহলে আয়তাকার ক্ষেত্র হলে এদের যে বিপরীত পাশের বাহুগুলি এই বাহুগুলি আমাদের সমান, তাই তো? তাহলে আমরা এখানে লিখে নিই একবারে, অতএব এখানে পি কিউ সমান এম এন। ঠিক আছে, পি কিউ সমান এম এন। তো এখন পি কিউ সমান এম এন, অতএব এবার এম এনকে আমরা এইভাবে লিখতে পারি না যে এখানে এম এ প্লাস এ এন, এইভাবে লিখতে পারি। এবার সমান এম এ সমান কত, এখানে হাফ সি এ, তো আমরা এম এন এর পরিবর্তে লিখবো এখানে হাফ সি এ প্লাস এখানে এন এর পরিবর্তে কত, এখানে হাফ এ ডি সমান, দুটির মধ্যে হাফ আছে তো আমি এখানে হাফকে যদি কমন নিই তাহলে এখানে আমাদের সি এ প্লাস এ ডি হচ্ছে, তাই তো? এটি হচ্ছে, অতএব এখানে আমরা পি কিউ সমান এখানে এটি সমান এটি, এটি সমান এটি, এটি সমান এটি, আবার এটি সমান এটি। এবার তাহলে আমি বলতে পারি না যে এটি সমান এটি হলো, তাহলে পি কিউ সমান হচ্ছে আমাদের এখানে হাফ সি এ প্লাস এডি, বা এখানে দেখো সমান চিহ্নের এই সাইডে 2 আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে আসবে গুণে, তাহলে আমরা বলতে পারি যে 2 PQ এটি সমান হচ্ছে আমাদের CA প্লাস এডি, CA প্লাস এডি। তো CA প্লাস এডি বলতে আমাদের কি, CA প্লাস এডি সমান আমাদের CD হচ্ছে, তো এখানে CD, তাই তো? তাহলে এখন আমাদের এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে যে এক্ষেত্রে আমাদের CD এর দৈর্ঘ্য তা নির্ণয় করি। তো CD এর দৈর্ঘ্য মানে আমাদের এখানে CD বলতে আমাদের 2PQ যেহেতু, আর আমাদের বলা হয়েছে এখানে যে PQ সমান 5 সেমি, তো আমরা এখানে লিখতে পারি যে বা এখানে 2 ইন্টু PQ বলতে যেহেতু 5, তাহলে ইন্টু এখানে ইকুয়াল টু CD, অতএব এখানে CD ইকুয়াল টু 5 দুগুণ 10 সেমি। কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পারছো? যদি না বুঝতে পারো তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমত আমাদের এখানে প্রদত্ত তথ্য অনুযায়ী দেওয়া ছিল যে আমাদের যে PQ সমান্তরাল CD, এটি আমাদের বলা ছিল। এবার এখানে এই P কেন্দ্রীয় যে বৃত্তটি তার জ্যা আমরা দেখতে পাচ্ছি এটি, এবং Q কেন্দ্রীয় বৃত্তের জ্যা আমরা দেখতে পাচ্ছি এটি। তাহলে এবার আমরা যদি এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি আর এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, এবার আমাদের এখানে তাহলে এটি আর এটি সমান্তরাল হয়ে গেল, মানে একটি সরলরেখাংশের উপর যখন দুটি আমাদের লম্ব অঙ্কন করা হবে তাহলে এটি আমাদের সমান্তরাল হয়ে গেল, আর আগের থেকে আমাদের এটির সঙ্গে এটি সমান্তরাল প্রশ্ন অনুযায়ী। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে চতুর্ভুজটি হলো এই চতুর্ভুজের 4টি আমাদের মানে সমান্তরাল হয়ে গেল বাহু, এর বিপরীত পাশে বাহুগুলি সমান্তরাল হয়ে গেল, তাহলে এটি আমাদের একটি আয়তাকার ক্ষেত্র হয়ে গেল। যখনই আয়তাকার ক্ষেত্র হয়ে গেল তাহলে PQ সমান MN হয়ে গেল। এবার কথা হলো যে যেহেতু আমাদের এই PQ, দেখো এবার আমাদের এখানে আমরা এই পর্যন্ত প্রমাণ করে নিয়েছি যে এখানে PM আর QN এই চতুর্ভুজের এই বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান্তরাল, অথবা এটি একটি আয়তাকার ক্ষেত্র, আর যখন আয়তাকার ক্ষেত্র তাহলে PQ সমান এই MN এটি আমাদের সমান। এবার যেহেতু আমাদের PM এই CA এর উপর লম্ব, তাহলে আমাদের M হচ্ছে এই CA এর মধ্যবিন্দু। এবার যখনই মধ্যবিন্দু হলো তাহলে এটি আর এটি সমান হচ্ছে। এবার এটি আর এটি সমান যদি আমরা না বলে তাহলে আমরা এটিকে বলতে পারি না এটি হলো আমাদের এই পুরোটির হাফ, মানে পুরোটি তার অর্ধেক হচ্ছে এটি, তাই আমরা লিখেছি যে AM সমান হচ্ছে আমাদের এটি এই CA। একইভাবে এখানে আমাদের এই AM এটি আমাদের পুরোটি, N হচ্ছে আমাদের এর অর্ধেক, তাহলে অর্ধেক হলে এখানে AN সমান হচ্ছে আমাদের এটির হাফ, তাই তো? একইভাবে করেছি। এবার এখন যেহেতু আমাদের এটি সমান এটি, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান আমাদের এটি, আবার এটি সমান আমাদের এটি আর এটিকে প্লাস করলে এটির সঙ্গে এটিকে প্লাস করলে আমাদের এটি হচ্ছে। এবার এটি সমান যেহেতু আমাদের পুরোটির অর্ধেক আর এটি সমান যেহেতু পুরোটির অর্ধেক, এখানে P
পি কিউ, এই পি কিউ সমান এম এন, পি কিউ সমান এম এন, আবার এম এনকে আমরা এইখানে এম এ আর এন এ এখানে প্লাস করছি। এবার এখানে এম এ সমান হাফ, এই সি এ, এটি আমি 1 নং যদি ধরি আর এটিকে 2 নং যদি ধরি, তাহলে আমরা বলতে পারি যে এটি আমরা পেয়েছি কোথা থেকে, আমরা 1 ও 2 থেকে আমরা এটি পেয়েছি যে এটি সমান এটি আর এটি সমান এটি। এবার উভয়ে যখন আমাদের হাফ আছে তো হাফকে কমন নিলে আমাদের এটি থেকে যাচ্ছে। এবার এটি সমান এটি, এটি সমান এটি, আবার এটি সমান এটি, আবার এটি সমান এটি, এটি সমান এটি। তাহলে এখানে এবার 2 আছে আমাদের এখানে নিচে মানে ভাগে, তো এই সাইডে চলে যাবে গুণে, এর সঙ্গে গুণে গেল। এখানে আমাদের সি এ আর এডি থাকছে, সি এ আর এডি। এবার সি এ আর এডি সমান আমাদের এখানে সিডি, তার জন্য এখানে লিখেছি সিডি। এবার পি কিউ, আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এখানে পি কিউ সমান 5 সেমি, তার জন্য আমরা এখানে এই পি কিউর জায়গা আমরা দিয়েছি 5, 2 করতে 2, এখন 5 দুগুণ হয়ে যাচ্ছে 10। আর এখানে হচ্ছে আমাদের সিডি। এবার এটিকে যদি আমি উল্টে দিই তাহলে এখানে আমাদের সিডি এদিকে চলে আসছে আর এটি 10 এদিকে চলে আসছে, তাহলে আমাদের সিডি সমান হলো 10 সেমি। ঠিক আছে, তো এখন আমাদের এই সমস্ত অঙ্কগুলি হয়ে গেল, মানে এখানে কষে দেখি 3.2 এর সমস্ত অঙ্কগুলি হয়ে গেল। আশা করছি এই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কারণ ম্যাথ তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি ক্লিয়ার হবে। তোমরা যদি শুধুমাত্র দেখে রেখে দাও তাহলে কিন্তু কোনো দিনই শিখতে পারবে না। ঠিক আছে, তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে, ভালো মার্কস পেতে হলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে।